নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। অনুষ্ঠান শুরু করার আগে আবার বলি যে আজকেও কিন্তু জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ার অভয়ার হত্যা, ধর্ষণ এবং তারপরে তার মা বাবার ভূমিকা নিয়ে। আর যেটা রোজ বলি সেটা আবার বলছি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, মুখোশের আড়ালে চূড়ান্ত নোংরামি, আরও কিছু উদাহরণ। অনেকেই তামান্নার মায়ের সঙ্গে রেজিওয়ানুরের ভাইয়ের সঙ্গে গুলিয়ে দেবার চেষ্টা করছেন। অনেকে না বুঝে, আবার অনেকে জেনে বুঝে করছেন। ওই মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথকে, আমি ওনাদের অভয়ের মা বাবা বলতে পারছি না, তামান্নার মা বা বাবা, তামান্নার মা বা রেজিওয়ানুরের ভাই সেদিন যা করেছিলেন তা ছিল এক বুক চিতিয়ে লড়াই, যা ওনারা বিশ্বাস করতেন, তার জন্য লড়াই। ঠিক না ভুল, সত্যি না মিথ্যে, সেটা বিষয় নয়। হঠাৎ আলোড়ন তোলা রেজিওয়ানুরের মৃত্যুর পরে গড়ে ওঠা আন্দোলন থেকে এক বিরোধী দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন রুকবানুর। তামান্নার খুনের পরে এক অত্যাচারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন তামান্নার মা। তার সঙ্গে অত্যন্ত ক্যালকুলেটিভ এক ছকবাজিকে মিলিয়ে দেবেন না। মানুষ ছকবাজ আর প্রতিবাদীকে চিনে নিন, এটাই স্বাভাবিক। এটা অবশ্যই যে সেই নির্বাচনে জিতে আসার পরে রুকবানুরের ভূমিকা শূন্য, তিনি কেবল বিধায়ক হয়েছেন প্রতিবাদের ঘোড়ায় চেপে। আজ পরিষ্কার যে তিনি সেই প্রতিবাদী ছিলেন না। কিন্তু সেদিন 235টা আসনে জেতা এক সরকারের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোটাও এক প্রতিবাদী ছিল, যে সাহস আজ তামান্নার মা দেখাচ্ছেন। উল্টো দিকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ শুরু থেকে অজস্র মিথ্যে কথা বলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করে প্রতিদিন নিজেদেরকে আর্ক ল্যাম্পের তলায় রাখার চেষ্টা করে গেছেন। যত সময় গেছে তত সেই ইচ্ছে আরও উদগ্র হয়েছে। সেই উদগ্র মেগালোম্যানিয়াই তাদেরকে আজ এই জায়গাটায় এনে দাঁড় করিয়েছে। আসুন শুরুর থেকে বলা যাক। ওনাদের বলা হয়েছিল মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। তারপরে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে, আসুন। ওনারা গেছেন, কি হয়েছে? আত্মহত্যা বলেই কি সেই ধর্ষিতা মৃতার দেহ নিয়ে তারা ফিরছিলেন? না। যখন ওই মীনাক্ষী বা কিছু সিপিএম কর্মীরা গাড়ি আটকান, না, এটা তো সত্যি নয়। ওনারা হাসপাতালে যান, জুনিয়র ডাক্তারেরা হাজির হন, দেহ আগামীকাল পোস্টমর্টেম হবে শুনে তারা রুখে দাঁড়ান। জুনিয়র ডাক্তারেরা, তারা ওই সন্ধ্যেতেই আরজি করে পোস্টমর্টেম করার দাবি তোলেন জুনিয়র ডাক্তারেরা। আরজি কর কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয় এবং সেখানে 5 জন জুনিয়র ডাক্তারের উপস্থিতিতে ভিডিওগ্রাফি হয়, পোস্টমর্টেম হয়। এদের মধ্যে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকেরা ছিলেন। সবাই পোস্টমর্টেম হবার পরে লিখিতভাবেই দেন যে তারা স্যাটিসফাইড। সেই কাগজে সই আছে, এমনকি এই অভয়ার মা বাবার, মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথের। এরপর বের হবার সময় মরদেহবাহী ভ্যান, পুলিশের গাড়ি আর মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথের গাড়ি আলাদা হয়ে যায়, কারণ তখন সেখানে এক ক্যাওয়াস চলছে, গাড়ি বেরোতে দেবো না ইত্যাদি। ওনারা টালা থানায় হাজির হন। ওদিকে শবদেহ নিয়ে গাড়ি চলে যায় পানিহাটিতে, ওনাদের বাড়িতে। পাড়ার সমস্ত মানুষজন সেখানে দাঁড়িয়ে আছেন। ওনারা সেখানে পৌঁছন আরও 15 মিনিট পরে। এরপর দেহ ঘরে ছিল 40 মিনিটের বেশি। সেখান থেকে পাশেই শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে আর বাকি সবাইকে, যে মৃতদেহ পড়েছিল তাদেরকে বলা হয় যে স্বাভাবিক, এটা একটা গুরুতর ব্যাপার, এরকমভাবে একটা হত্যা খুন, এনাদেরকে আগে দেওয়া হোক। সবাই রাজি হয়, যারা রাজি হন তাদের নামও আছে। এবারে সেখানে সমস্ত রীতিনীতি মেনে দেহ দাহ করা হয়। পারলৌকিক কাজ যে সমস্ত করতে হয় সেগুলো করেছিলেন মিসেস দেবনাথ। ওনারা ঘরে ফিরে গেলেন। 2 দিন পরে যে ছোট পারলৌকিক কাজ যেগুলো হয় সেগুলো হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী গেলেন সঙ্গে, গিয়ে যখন বেরিয়ে আসছেন সঙ্গে বেরিয়ে এলেন ওনারা, প্রেসকে জানালেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে ওনারা সন্তুষ্ট। সেই পর্যন্ত কোনো অভিযোগ নেই। 15ই আগস্ট ওনারা সিবিআই এর কাছে বয়ান দিলেন। সেখানেও বলেননি যে ওনাদের টাকা দেবার চেষ্টা হয়েছে, জোর করে দেহ পোড়ানোর চেষ্টা হয়েছে। ওনারা দ্বিতীয়বার পোস্টমর্টম চেয়েছেন, না, এগুলো কিছুই বলেননি। কিন্তু এর মধ্যে তো বিকাশ ভট্টাচার্য আদালতে গণধর্ষণের অভিযোগ এনেছেন আর আদালত সিবিআইকে তদন্তের ভার দিয়ে দিয়েছে।
ওনারা সিবিআইকে এসব কোনো অভিযোগ তখন করলেন না, কিন্তু গণধর্ষণের অভিযোগে 14ই আগস্ট রাতে সেই বিরাট রাত দখল অনেকের মতো ওনাদেরও এক অন্য দুনিয়াতে নিয়ে গিয়েছিল, যে রাত জাগা আন্দোলনে হঠাৎই বিবেকে ঘাপ মেরেছিল রাজ্যসভা সদস্য জওহর সরকারের। তিনি প্রথম জেনেছিলেন যে তৃণমূল এক দুর্নীতিবাজ দল, লুম্পেনদের দল। আরো অনেকেই তখন পাঁচিলে চেপে বসেছেন, আওয়াজ উঠছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওনারা ভাবলেন ইতিহাসে উঠেই যাবে ওনাদের নাম, ওনারা গা ভাসালেন খুব সচেতনভাবে। কিন্তু সেদিনের সেই আন্দোলন তো বিজেপির প্রবেশের অধিকারটুকুও সেই আন্দোলনে ছিল না। রাজ্যের রিয়েল পলিটিক্স ঘুরছে বিজেপি তৃণমূল বাইনারিতে, আর আন্দোলন করছেন বামেরা। তাও আবার এমন এক আন্দোলন যার আগাগোড়া সবটাই মিথ্যের ওপর বসে আছে। বামেরা বলতে সেটাও একটা হোমোজেনিয়াস কোনো ব্যাপার নয়, বিভিন্ন রকমের বাম আছে, সেটা এখন বোঝা যাচ্ছে তো তাদের মধ্যেকার লড়াই। কিন্তু ততদিনে স্বমেহনে ভুগছেন মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ। তাদের বিচার চাই, যে বিচার তারা আগে থেকেই ঠিক করে রেখেছেন। কি বিচার চাই সেটা ঠিক করে রেখেছেন, সেটা না পেলে অবিচার হচ্ছে। ওনারা এই সরকারের পতন চেয়েছেন, কিন্তু তা কি করে হবে সেটাই কেবল বুঝতে পারছেন না। বিজেপি ফিলার পাঠাচ্ছিল, এদিকে আন্দোলনের রাশ বামেদের হাতে, অন্তত বিজেপি বিরোধীদের হাতে। তো 23শে জুলাই 2025 গণশক্তিতে যা ছাপা হয়েছিল সেটা পড়ে শোনাচ্ছি। বুধবার বিকেল 5টা নাগাদ নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের মা বাবা সিপিআইএম রাজ্য দপ্তরে এলে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী ও মীনাক্ষী মুখার্জি সিপিআইএম নেতৃত্বের কাছে নির্যাতিতার মা বাবা জানান, 1 বছর হতে চলেছে, এখনো আমরা বিচার পাইনি। কলকাতা পুলিশের তদন্তের সুরেই সিবিআই তদন্ত করছে, নতুন করে কিছুই তারা করেনি। এমনকি আমরা যা যা অভিযোগ করেছিলাম, যা যা তথ্য দিয়েছিলাম, তাও তদন্তের গতিপথে কোনোভাবে গণ্য করা হয়নি। সিবিআই প্রতি ভরসা রাখা যাচ্ছে না, সবাই ফের একবারে এক হয়ে রাস্তায় নামার কথাও বলেন মা বাবা। এটা কবে? 23শে জুলাই। 23শে জুলাইয়ের খবর, 23শে জুলাই 2025। আর আজকে 2026-এ মার্চ মাসে দাঁড়িয়ে তাদের মনে হয়েছে সিপিআইএম তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছে। কবে মনে হলো? এরপরেই তাদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতা, ন্যাড়াবাগচি ইত্যাদিরা যোগাযোগ করেন। তারা দিল্লিতে যান, সেখানে তাদের অমিত শাহের সঙ্গে বৈঠকের কথা শোনা গেল। 7 আগস্ট তারা দিল্লিতে 2 দিন অপেক্ষা করার পরে ক্ষোভে হতাশায় ফেটে পড়লেন, কারণ অমিত শাহ তাদের সঙ্গে দেখাই করেননি। দেখা যখন করলেন না, তখন কি বলেছিলেন তারা? খবরের কাগজে লেখা হয়েছে, 7 আগস্ট বৃহস্পতিবার সিবিআই দপ্তরে পৌঁছেছিলেন অসহায় মা বাবা। আরজি একটাই, একমাত্র চিকিৎসক কন্যার ধর্ষণ খুনের ন্যায় বিচার। সিবিআইয়ের অধিকর্তা, যুগ্ম অধিকর্তা, আইজি এবং আরজি করের তদন্তকারী আধিকারিক যে সীমা পাহুজা, তাদের সঙ্গে দিল্লির সদর দপ্তরে দেখা করে বেরিয়ে আসার পরে ক্ষোভ উগরে দিলেন আরজি করের ধর্ষণের পরে খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের বাবা। ক্ষোভের বিস্ফোরণ তার গলায়। বেকার এরা সব, কলকাতা থেকে দিল্লি আসার যে খরচ হয়েছে সেই টাকাও নষ্ট হলো, কোনো কিছু এরা করবে না, সময় পরিশ্রম সব নষ্ট হলো। সিবিআই এর কোনো মেরুদণ্ড নেই। বারে বারে অনুরোধ করেছি যে তদন্তটা ঠিকভাবে অন্তত করুন, ওরা তা করছে না। ওরা শুধু শুধু আমাদের বোঝাতে চাইছে গোটা ঘটনায় কেবলমাত্র ওই সিভিক ভলেন্টিয়ারই যুক্ত, সব সেই করেছে আর কেউ নয়, এটা শুধু আমাদের বোঝাতে চাইছে। ওরা বলছে ওদের কাছে নাকি কোনো এভিডেন্স প্রমাণ নেই, তাই কিভাবে গ্রেপ্তার করবে? তা প্রমাণ কি আমরা বাড়ি থেকে জোগাড় করে আনবো? ওর বাবা বলছেন আমরা ক্লু দিতে পারি, কিন্তু প্রমাণ কিভাবে দেব? সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়ে ক্ষোভে হতাশায় ফেটে পড়ে সন্তানহারা এই দম্পতি। বলেন, তাহলে সিবিআই কি করতে আছে? সিবিআই তুলে দেওয়া হোক। দেশের অন্যতম বড় গোয়েন্দা সংস্থা নাকি, তারা বলছে আমরা এভিডেন্স জোগাড় করে দিলে তবে কাউকে গ্রেপ্তার করবে। তাহলে দেশে এমন তদন্তকারী সংস্থা রেখে লাভ কি? আরজি করে দুর্নীতি মামলার দুটো শুনানিতে সিবিআই আধিকারিক আর আইনজীবীরা কোনো কাগজপত্র ছাড়াই গিয়েছিলেন, ভাবা যায়। তাহলে কি এবার ওরা এই দুর্নীতি মামলা থেকে সবাইকে ছাড় দিতে চাইছে? আরজি করে দুর্নীতি হয়েছিল, আমাদের মেয়ে তার শিকার, সিবিআইও চার্জশিট দিয়েছিল, তারপরে ওরা খালি হাতে কোর্টে যায় শুনানিতে। হ্যাঁ, একেবারে এই কথাগুলো, কোর্ট আনকোর্ট এই কথাগুলো ওনারা বলেছিলেন সেদিন। এরপরে সিবিআই তদন্তে কোন গতি এনেছে, কোন আশ্বাসে ওনারা জানতে পেরেছেন যে ওনারা এমএলএ হলেই ওনাদের ন্যায় বিচারের রাস্তা খুলে যাবে? না, কিছুই জানেননি, কিচ্ছু জানেননি ওনারা।
কেবল এই প্রথমবার ক্যামেরার সামনে হেসেছেন আর আঙুল তুলে দেখিয়েছেন ভিক্টরি সাইন। সাংবাদিকদের বলেছেন বামপন্থীরা আসলে তৃণমূলকেই ক্ষমতায় রাখতে চায়, একমাত্র বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, তাই তারা এবার রাস্তা বেছে নিয়েছেন। তাই মিসেস দেবনাথ এবার বিজেপির প্রার্থী হতে চান। আমি সেদিনেও বলেছিলাম বিজেপির কথা, এক চরম মনুবাদী নারীবাদী বিজেপির কথা, আজও সেই কথাগুলো আবার মনে করিয়ে দিই। না, ওই মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথের জন্য নয়, আমি অপাত্রে দান পছন্দই করি না। আমি আপনাদের বলছি, আবার বলছি, ওনারা সেই শুরু থেকে ছকবাজি করে এসেছেন। এমন নয় যে হঠাৎ এক অসংলগ্ন বাবা মা কিছু একটা আঁকড়ে ধরতে চাইছেন, না, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ সে কথা বলে না। আমি সেদিন বলেছিলাম হাতরাস, হ্যাঁ আমি লিখেছিলাম হ্যামলেট অ্যাক্ট 1 সিন 4, মার্সিলাস বলছে সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, কিছু একটা পড়ছে ডেনমার্কে, সেই কথা মনে পড়ে যাচ্ছে। কিছু একটা পড়ছে, গন্ধ পাচ্ছেন, পোড়া মাংসের গন্ধ। ক্রমশ পেট্রোল ঢেলে তাড়াতাড়ি একটা দেহকে চুপিসারে পুড়িয়ে বাড়ি ফিরে যাবে রাষ্ট্রীয় ডালকুত্তার দল। কি পুড়ছে জানি না, ওই তো আগুন, কিসের আগুন জানি না। আপনারা এখানে কেন? আইন শৃঙ্খলা দেখার জন্য, তাহলে ওখানে আগুন কেন জানি না। আপনারা কাকে এনেছেন? আমরা কাউকে আনিনি, তাহলে ওটা কি, কোনটা? ওই যে আগুন, জানি না। সাংবাদিক এতক্ষণে ঘুরে দাঁড়ালেন ক্যামেরার দিকে, মুখ নিয়ে গিয়ে বললেন, ওইখানে ধর্ষিতা হাতরাস নির্যাতিতার দেহ পুড়ছে, ওইটাকে বলা হয় লুকিয়ে পুড়িয়ে দেওয়া। ধর্ষিতা জানলেও বলা যাবে না, এটাই নির্দেশ, তাই হোক। বাল্মীকি সম্প্রদায়ের এই মেয়েটিকে আমরা সীতা বাল্মীকি বলেই ডাকি, এই রাম রাজ্যে নামটাও মানানসই। উত্তরপ্রদেশের ঘটনা। তো সেই সাংবাদিক বলতে থাকলেন কেমন করে, কোথায়, কবে, কতজন মিলে ধর্ষণ করেছিল সীতা বাল্মীকিকে, কেমন করে টানা 15 দিন লড়াই চালানোর পরে সীতা বাল্মীকি মারা যায়, কেমন করে তার বাবা মার হাতে মৃতদেহ না দিয়েই মাঝরাতে সীতার আগুন দেহ জ্বালিয়ে দেয় যোগীজির পুলিশ। এসব আপনারা জানেন। প্রতিটা রেপ একবার হয় ঘটনাস্থলে, আর তারপর তা হতেই থাকে কাগজের পাতায় সম্পূর্ণ বিবরণ, আঁখো দেখা বিবরণ। আবার নিরাভরণ হয় ধর্ষিতার শরীর, জ্যোতি নিরাভরণ হয়, প্রিয়াঙ্কার পরনের পোশাক খুলে নেওয়া হয় মনীষার। আরও ডিটেল চাই, আরও নিখুঁত বর্ণনা, এবং সার বক্তব্য একটাই, ওইখানে সীতার ধর্ষণ হয়েছিল, ওইখানে সীতার লাশ পুড়েছে, ওইখান থেকেই আতপোড়া মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে, দেহ পুড়ছে, সীতার আগুন জ্বলছে। আমি অস্বীকার করছি মেনে নিতে, আমি প্রতিবাদ করছি এই অর্ধসত্যের। আমি জানি অর্ধেক জানানো হচ্ছে, লুকিয়ে ফেলার চেষ্টা চলছে বাকি সমস্ত সত্যি। ওখানে আরও অনেক কিছু পড়ছে, হ্যাঁ মাননীয় ধর্মাবতার, ওখানে আরও অনেক কিছু পড়ছে, ওখানে সংবিধান পড়ছে, শুনতে পাচ্ছেন না? উই দ্য পিপল অফ ইন্ডিয়ার আত্মচিৎকার। ওখানে সংবিধানের মৌলিক অধিকার দাউ দাউ করে পড়ছে। আর্টিকেল 14, আর্টিকেল 15 জ্বলছে মানবাধিকার। হিউম্যান রাইটস চার্টার পুড়ে ছাই হচ্ছে, গণতন্ত্র পোড়া গন্ধ পাচ্ছি আদালতের, পুলিশের, প্রশাসনের, নাকে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর দেহ থেকে বেরোনো পোড়া গন্ধ। বুকে হাত দিয়ে দেখছি আমাদের বিবেক সেখানে নেই। ওই আগুনই সীতার ধর্ষিতা দেহের সঙ্গে তাও পুড়ছে, গোটা দেশ পুড়ছে। সেদিন আমি লিখেছিলাম, অনেক মানুষ শুনেছিলেন, মানুষ নেমেছিল রাস্তায়। ফুলকি আগুন হয়ে জ্বলেনি, হাতরাসের ঘটনা চাপা দেওয়া হয়েছে। আর আজ সেই হাতরাস কন্যার বাড়ির সামনে সিআরপিএফ পাহারা, ঘরের সামনে সিসিটিভি, কেউ ঢুকতে পারবেন না, ঢুকলে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটাই বিজেপির রাজ্য, একজনও জেলে নেই। আর একটু পিছিয়ে যাই, 27 ফেব্রুয়ারি 2002 গোধরা ট্রেনের কামরায় আগুন লাগানো হলো, 59 জন করসেবক আগুনে পুড়ে ছাই হয়ে গেল, না হলে হাসপাতালে মারা গেলেন তারা। তাদের দেহ পরদিন সকালে হাসপাতালের সামনে রাখা হলো সাম্প্রদায়িক উত্তেজনার পারদ তুঙ্গে। ভয় পেলেন মুসলমান সম্প্রদায়ের কিছু পরিবার। 5 মাসের গর্ভবতী বিলকিস বানো আর 3.5 বছরের মেয়ে আর পরিবারের 15 জন সদস্য তাদের গ্রাম রাধিকাপুর ছেড়ে, গোধরা ছেড়ে পালালেন পাশের জেলা ছাপারভাদ। 3 মার্চ, মাথায় রাখুন, গোধরা ট্রেনে আগুন লাগানোর পরে গোধরা সমেত সারা গুজরাটে দাঙ্গা শুরু হয়েছে। মোদিজির ভাষায় রিয়াকশন। সেই 27 ফেব্রুয়ারি 4 দিনের মাথায় 25-30 জন মানুষ, তাদের হাতে অস্ত্র, তারা ঝাঁপিয়ে পড়লো এই আশ্রয়হীন অসহায় পরিবারের ওপরে, মহিলাদের ধর্ষণ করলো। তার মধ্যে ছিল 5 মাসের গর্ভবতী বিলকিস বানো, তার মা এবং আরও 3 জন মহিলা। এখানেই শেষ না, কেবল ধর্ষণ নয়, ওই ধর্ষণের পরে তাদের পরিবারকে, বিলকিস, 3 বছরের এক শিশু, একজন পুরুষ বেঁচে ছিল, 8 জনের মৃতদেহ ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। 6 জনকে খুঁজেই পাওয়া গেল না। জ্ঞান ফেরার পরে উলঙ্গ বিলকিস বানোকে এক আদিবাসী মহিলা একটা কাপড় দেয়, সেটা গায়ে জড়িয়ে লিমখেড়া পুলিশ স্টেশনে হাজির হয় তারা। অভিযোগ দায়ের তারা করে না,
নিতেই চায় না। বিলকিস গোদ্রা রিলিফ ক্যাম্পে যায়, সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, থানায় অভিযোগ দায়ের করা হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সুপ্রিম কোর্ট বিলকিসের অভিযোগ নিয়েছিল, সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছিল। 2004-এ কোর্টে শুনানি হয়, সে বছরে মনমোহন সিংয়ের সরকার এসেছে। 2008-এ আদালত রায় দেয়, তাতে বলা হয় যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই আর নরেশ কুমার মের্ধিয়া বিলকিস বানুকে ধর্ষণ করেছে। শৈলেশ ভাট বিলকিসের 3.5 বছরের মেয়েকে আছাড় মেরে খুন করেছে, বাকিরা অন্যদের ধর্ষণ করেছে বা মেরেছে। কিন্তু হত্যার মামলায় যথেষ্ট প্রমাণ না থাকার ফলে গ্যাংরেপ, গণধর্ষণের অভিযোগে তারা অভিযুক্ত হন, এই 12 জন, যার মধ্যে নরেশ কুমার মের্ধিয়া জেলে অসুস্থ হয়ে মারা যায়। উচ্চ আদালতের এই রায়ের পরে আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানে ওই এক রায় বহাল থাকে। এর মধ্যে নরেন্দ্র মোদীর সরকার এসেছে। আসামিদের তরফে রাধেশ্যাম শাহ ওরফে লালা উকিল রেমিশন মানে শাস্তি কমানোর আপিল করতে থাকেন। গুজরাট হাইকোর্ট জানায়, আমরা শাস্তি দিইনি, দিয়েছে বম্বে হাইকোর্ট, আমরা শাস্তি বা কম মুকুব করতে পারবো না। আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানে বলা হয় এই মামলা আহমেদাবাদ হাইকোর্টে চলতে পারে। শাস্তি কম করার আবেদন আবার নতুন করে জমা পড়ে। সেই নির্ভয়া ধর্ষণের ঘটনার সময়ে আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেসি রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, আজকে এসে পশ্চিমবঙ্গে বলছেন আমাদের এখানে মহিলারা সুরক্ষিত নয়। আর সেখানে সেদিনকে কি হলো, ধর্ষণে অভিযুক্ত 11 জন অপরাধীকে জেল থেকে ছাড়া হলো না। কেবল তাই নয়, ছাড়া হলো তাই নয়, স্থানীয় বিজেপি নেতারা তাদের মালা পরালেন, মিষ্টি খাওয়ালেন। আবার সুপ্রিম কোর্ট, আবার মামলা, আবার ওই জানোয়ারদের জেলে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু সেই ফুলকি আগুন হয়ে ছড়িয়ে পড়েনি। সমস্ত মায়াজাল পাশে রেখে মণিপুর রাজেন্দ্র নন্দিনী মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলেন অর্জুনের, বলেছিলেন আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পাঠ সে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। সেই চিত্রাঙ্গদার মণিপুর জ্বলছে দাউ দাউ করে, এখনো নেবেনি সে আগুন। সরকারি হিসেবে 300 জন মারা গেছেন, চার্চ ভেঙেছে দেবালয়, মানুষের ঘর জ্বলেছে, কম বেশি 20,000 মানুষ পালিয়ে জঙ্গলে এধারে ওধারে লুকিয়েছিলেন। এখনো কিছু লোক আছেন। 355 ধারা জারি হয়েছে, সেনাবাহিনী নেমেছে, অশান্তি কমেনি, গ্রামকে গ্রাম জ্বলেছে। কালো ধোয়ার কুণ্ডলি দেখে সেনা পৌঁছানোর আগে পুড়ে ছাই মানুষের শেষ সম্বল। আর এত কিছু হলে নারীত্বের অবমাননা হবে না, তা কি করে হয়? কার্গিল যুদ্ধে লড়েছিলেন যে জওয়ান, তার স্ত্রী আরও 3 জন মহিলাকে গণধর্ষণ করার পরে নগ্ন করে প্যারেড করে সেই ছবি নেটে ভাইরাল করা হয়েছে। কদিন আগে সেই মহিলাও মারা গেছেন। প্রতিবাদ হয়েছে, কিন্তু ফুলকি দাবানল হয়ে ছড়িয়ে পড়েনি। উদাহরণ দিতে শুরু করলে শেষ হবে না, ঢেউয়ের মতো একের পর এক প্রতিবাদ, তারপরে আর একটা প্রতিবাদ আসতেই থাকে, তারপর তা সরে যায় কারণ আমাদের দেশের সিস্টেম এই সমস্ত প্রতিবাদকে গিলে খেয়ে ফেলে। এই আজকের মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথকে দেখে বুঝুন, গিলে খেয়ে ফেলে। প্রতিবাদীরা তাদের চেতনে অচেতনে হয় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের থেকে, হয় কারণ তারা যা বলেন মানুষ তা বুঝতে পারেন না, আর না হলে তারা অ্যাবজর্বড হন, সিস্টেমের মধ্যে ঢুকে পড়েন। সাগিনা মাহাতো সেদিনের প্রতিবাদী, সত্যিই প্রতিবাদী। ধীরে ধীরে লালবাতি নীলবাতি মন্ত্রী পাত্র মিত্র অমাত্য হয়ে ওঠেন, ক্রমশ অগ্রে নিরোধ লাগানো এক কার্তুজহীন রাইফেল হয়ে ওঠেন, যাকে দেখলে রাইফেল মনে হবে কিন্তু আসলে যা একটা শক্তপোক্ত লাঠির চেয়েও দুর্বল। তিনি তখন তার দলের লাইনে পড়ে যান, সেভাবেই যুক্তি সাজান। তিনি সেই ঘুম ভাঙা রিপ ভ্যান উইঙ্কেলের কাছে এক সম্পূর্ণ অপরিচিত মানুষ। আমরা সেদিন রাত জাগো রাস্তায় নেমেছিলাম যার কথা শুনে, আজকে যাকে দেখছেন তিনি সম্পূর্ণ এক অপরিচিত মানুষ। তিনি তখন শুয়োরের খামার, পশু খামারের সেই শুয়োর যিনি মোর ইকুয়াল দেন আদার্স। আমরা আমাদের পবিত্র ক্রোধ যা এক বিশাল যন্ত্র থেকে তৈরি করা হয়েছে তা নিয়ে চলি, ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আর এক সেট অফ প্রোটেস্ট নিয়ে হাঁটি। বলবেন ধুর মশাই বয়স হয়েছে, সিনিসিজম ছড়াচ্ছেন। না স্যার, কেবল মনে করাচ্ছি ওই একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে, সেই কথাগুলো মনে করাচ্ছি। আর বলছি সে পথেও ভারী গোলমেলে লোকজন আছে। নিজের মতো তৈরি করুন নিজের মতামত, নিজে ঘটনা বোঝার চেষ্টা করুন, নিজের মত প্রকাশ করুন, আর তারপর এক বচন থেকে বহু বচন হয়ে উঠুন। তবেই ওই ভীষণ রাগে যুদ্ধটা করা যাবে, না হলে নয়। ভাবুন, ভাবতে থাকুন।
বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।